নমস্কার। আমরা প্রভাত চৌধুরীর কবিতার প্রেরণা উৎস এই বই থেকে আজকে যে গদ্যটি পড়ব সেটির নাম শুধু ছায়াযুদ্ধ নয়। উনি আজকের রচনাটি শুরু করছেন আবু সৈয়দ আইয়ুবের একটি রচনাংশ উদ্ধৃত করে। আবু সৈয়দ আইয়ুব রবীন্দ্রনাথের দুঃখের গান এই রচনায় পান্থজনের সখা, সম্ভবত এই বইটি থেকে, আমার এটি জানা নেই, এই অংশটুকু তিনি উদ্ধৃত করেছেন। প্রতিভাবান শিল্পী এবং সাধারণ শিল্পরসিক ভিন্ন তলের বাসিন্দা, এটা অস্বীকার করবার জো নেই। শিল্পী যদি কয়েক ধাপ নেমে আসেন তবে তিনি সামাজিকতারই পরিচয় দেবেন। শিল্পকর্মকে খামখেয়ালি বা কালোয়াতি দুর্বোধ্যতার শিখরে তুলে নিয়ে যাওয়াতে শিল্পীর গৌরব বাড়ে না। রসগ্রাহীকেও কিন্তু কয়েক ধাপ উপরে উঠবার পরিশ্রম স্বীকার করতে হবে। সুরুচি ও সহৃদয়তা জন্মসূত্রে কেউ লাভ করে না। কৃষিক্ষেত্রে যেমন কৃষ্টিক্ষেত্রেও তেমনি কঠিন নিয়মিত ভূমিকর্ষণ আবশ্যক। এক পক্ষের অভিমান একটু কম, অন্য পক্ষের সাধনা একটু বেশি হোক, এই আমার আবেদন। এখন শ্রদ্ধেয় আবু সৈয়দ আইয়ুবের এই রচনাটুকু দিয়ে তিনি আলোচনা শুরু করেছেন। এখানে লেখক এই রচনাংশটির, এই উদ্ধৃত অংশটির লেখক এখানে শিল্পী এবং শিল্পরসিকের কথা বলেছেন। আমরা এই দুটো শব্দের পরিবর্তে, যেহেতু এটা কবিতা কেন্দ্রিক আলোচনার বই, তাই এই দুটো শব্দের পরিবর্তে আমরা এখানে অন্য দুটি শব্দ বেছে নেব। একটা হচ্ছে কবি এবং অন্যটি হচ্ছে পাঠক। এবার কবিকে তার কবিতা রচনার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে তাকে পাঠকের কথা কিভাবে বিবেচনা করতে হবে, আর পাঠককেও কবির কাছাকাছি পৌঁছাবার জন্য কতটা সাধনা করতে হবে, এই সব বিষয়ে একটা প্যারালাল বক্তব্য হয়তো এখানে আসছে। দেখি প্রভাত চৌধুরী কি বলছেন। শ্রদ্ধেয় আবু সৈয়দ আইয়ুবের এই আবেদনে আমি সাড়া দিতে পারছি না। প্রভাত চৌধুরী, যদিও এই আবেদনটি তিনি আমাকে প্রত্যক্ষভাবে করেননি, আর আমি নিজেকে প্রতিভাবান শিল্পী ভেবে নিচ্ছি এমনটাও নয়। তবে নিজে কিছু কিছু কবিতা লিখি, তা যতটাই নগণ্য হোক, তবু কারো কারো কাছে সেগুলি কবিতাই, সেই সূত্রে কিছু ভরসাও অর্জন করেছি। আর কবিতা বিষয়ক গদ্য লেখার সুবাদে, যা প্রায় প্রতিদিনই লিখতে হয়, বেশ কিছু কবিতা পাঠের অভিজ্ঞতাও আছে। এই সব সম্বল করেই শ্রদ্ধেয় আইয়ুব সাহেবের আবেদনটি আমি খারিজ করে দিলাম এবং তৎসহ প্রতিশ্রুতিবান কবিদের সমীপে আবেদন করছি এটিকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে যাওয়ার জন্যে। অর্থাৎ প্রভাত চৌধুরী কবিকুলের কাছে আবেদন করছেন যে আবু সৈয়দের এই আবেদনে সাড়া না দিয়ে আপনারা আপনাদের লেখার ক্ষেত্রে, আপনাদের কবিতা রচনার ক্ষেত্রে কোনো রকম আপোষ না করে নিজের কাজ চালিয়ে যান। আইয়ুব সাহেব কয়েক ধাপ নেমে আসার কথা বলেছেন। এই নেমে আসার প্রসঙ্গে আমার দুটি বিনীত প্রশ্ন আছে। প্রশ্ন দুটি হলো, কেন নামব, আর নামতে হলে ঠিক কত ধাপ নামতে হবে। আইয়ুব সাহেবের প্রস্তাবটিতে শিল্পীর নেমে আসার প্রসঙ্গে সামাজিকতা নামক একটি প্রয়োজনীয় বিষয় যুক্ত আছে। তাহলে কি আমরা ধরে নেব যিনি বা যারা নেমে আসতে ইচ্ছুক নন তিনি বা তারা অসামাজিক? এতটা রূঢ় হয়তো তিনি নন। আইয়ুব সাহেবের সঙ্গে ছায়াযুদ্ধে অবতীর্ণ হয়ে অহেতুক এই অসামাজিকতার প্রশ্ন উত্থাপন করার জন্য আমি কিঞ্চিৎ কুণ্ঠিত। তবে যুদ্ধ যুদ্ধই, তা মল্লযুদ্ধই হোক আর ছায়াযুদ্ধই হোক,
এই সিরিয়াসনেস থেকে আমি সরে আসতে রাজি নই। আপাতত শ্রদ্ধেয় আবু সৈয়দ আইয়ুবকে বিরোধী পক্ষ ধরে নিয়ে সৃজনধর্মী লেখালেখি প্রসঙ্গে কিছু বলতে চাইছি। আমার প্রথম কথা হলো, যা আমি বিভিন্ন স্থানে প্রকাশ করেও থাকি, একজন প্রকৃত কবি তার সময় থেকে 30 থেকে 40 বছর এগিয়ে থাকেন। তাকে এগিয়েই থাকতে হয়। এই সময় তিনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে তো নেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, বরং এই সময় তিনি যে জায়গায় অবস্থান করছেন কবি, তার থেকে তাকে আরও খানিকটা উপরে উঠে থাকতে হবে, কারণ কবিকে 30-40 বছর এগিয়ে থাকতে হয়, নচেত তিনি সময়ের ইয়েতে মুছে যাবেন। যিনি নিজে এগিয়ে আছেন, এগিয়ে থাকা যার স্বভাব ধর্ম, তিনি পিছিয়ে বা নেমে আসবেন কেন? আর রসগ্রাহীদের রসাস্বাদনের দায়িত্ব নেবার জন্য কবিজনের সংখ্যা যখন নেহাত কম নয়, এটা সব কালে সব যুগেই প্রযোজ্য। বলছে কবিরাই রসগ্রাহী হবেন, তার জন্য আমাকে সাধারণ মানুষের সঙ্গে আপোষ করার কোনো দরকার নেই। কবিদের সংখ্যাও তো কিছু কম নয়, তাই একজন কবির কবিতার রস অন্য কবিরা নিতে পারবেন। একদল সব সময় থেকে যান, যারা জনপ্রিয়তার শিখরে পিকনিক করেন, জীবিতকালে পুরস্কৃত মাল্যভূষিত হন, মৃত্যুর পর ক্রমশ দূরে সরে যান। যারা জনপ্রিয় কবি তাদের প্রসঙ্গে বলছেন। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করছি। একটা সময় ছিল যখন কবি প্রেমেন্দ্র মিত্র জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সাগর থেকে ফেরা সাহিত্য একাডেমি এবং রবীন্দ্র দুটো পুরস্কারই দখল করেছিল। বছরে 4000 কপি বিক্রি একটি বিবাহে, কমপক্ষে 6 কপি সাগর থেকে ফেরা উপহার, বোর্ডের বাক্সে লাল ফিতে বাঁধা সাগর থেকে ফেরা, এটা ছিল বাস্তব। সেই সময়ে ছিল কবি বিষ্ণুদের গৌরবময় অধ্যায়। তাঁর পাণ্ডিত্য এবং কবিতার দ্যুতি এতটাই তীব্র ছিল, বিদ্বজ্জন কর্তৃক সমর্থিত ছিল, তা প্রায় লৌকিক মিথে পরিণত হয়েছিল। আর ছিল কবি সুধীন্দ্রনাথ দত্তর সৌরভ এবং কবি বুদ্ধদেব বসুর প্রভাব, কবি অমিয় চক্রবর্তীর ভক্ত সমাজ। আর এসবের বিপরীতে প্রায় দরজা জানলা বন্ধ করে নিভৃতে যাবতীয় জনপ্রিয়তাকে উপেক্ষা করে পারিবারিক এবং সামাজিকতার প্রশ্নে আদৌ ভাবিত কিংবা তাপিত না হয়ে 7টি তারার তিমির মহাপৃথিবী, বেলা বেলার কালবেলার কবিতাগুলি লিখে চলেছেন জীবনানন্দ। তাঁর কাব্যগ্রন্থের বিক্রির হিসেব তৎকালীন দিনে সংগ্রহ করতে পারলে ভালো হতো। লেখক সেটি সংগ্রহ করতে পারেননি। আরও একটি ঘটনা, কবি প্রেমেন্দ্র মিত্র বেশ কিছু কবিতা তখন গান হয়েছিল, গেয়েছিলেন সুগায়ক হেমন্ত মুখোপাধ্যায়। সেই গানের রেকর্ড মাত্রা স্পর্শ করেছিল। সেই গানের রেকর্ড বিক্রি রেকর্ড মাত্রা স্পর্শ করেছিল। কই, সেই সময় জীবনানন্দ তো একবারও সামাজিকতার প্রশ্ন ভেবে কয়েক ধাপ নেমে আসেননি, নেমে আসার কথা ভাবেননি, কারণ তিনি জানতেন যে তিনি 30-40 বছর এগিয়ে আছেন। তবে আমাদের সৌভাগ্য, জীবনানন্দকে কালের গর্ভ থেকে উদ্ধার করতে হয়নি, কারণ বুদ্ধদেব বসু, সঞ্জয় ভট্টাচার্য, ডি.কে. এবং মৃত্যু পরবর্তী ময়ূখ জীবনানন্দ সংখ্যা, এই সব মিলেমিশে তিনি মৃত্যুর 10 বছরের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন। বাংলা কবিতায় তাঁর দীর্ঘ ছায়া দেখা যেতে শুরু করে। জীবনানন্দের মুখাগ্নির আগে কতবার তোপধ্বনি হয়েছিল, শবযাত্রায় ঠিক কতজন উপস্থিত ছিলেন, এই সব প্রশ্ন উত্থাপন করে তাকে অমর্যাদা করতে চাইছি না। এখন উনি যেটা বলছেন যে প্রেমেন্দ্র মিত্র, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী, এদের কবিতার যে জনপ্রিয়তা, যে সাফল্য,
সেই সময় যে উত্তুঙ্গ মাত্রায় ছিল সেটাতে জীবনানন্দ দাশ বিচলিত হননি এবং বিচলিত হননি এবং তিনি আপোস করার জন্য কয়েক ধাপ নেমে আসার কথা বিবেচনা করেননি। বরং জীবনানন্দ জানতেন যে তিনি সমসময় থেকে 30-40 বছর এগিয়ে আছেন। এখন আমি এতটাও নিশ্চিত হয়ে প্রভাত চৌধুরীর সঙ্গে এতটাও নিশ্চিত আমি হতে পারছি না আমি পাঠক হিসাবে। আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষকে যেমন পৃথক পৃথক চরিত্র দেওয়া হয় প্রকৃতি থেকে, তিনি জন্মসূত্রে বা যে কোনোভাবেই হোক যে প্রকৃতিটি তিনি অর্জন করে থাকেন, সাধারণ মানুষ হিসাবে বা কবি মানুষ হিসাবে, শিল্পী মানুষ হিসাবে, যেভাবেই ভাবুন, তিনি তার ওই চরিত্রকে অতিক্রম করতে পারেন না। তো তিনি সেই চরিত্রের দ্বারা কোথাও বাধা থেকে যান এবং সেটাই হয়তো তার পক্ষে একটা ইতিবাচক ভূমিকা নেয় তার পরবর্তী জীবনে বা মৃত্যুর পরবর্তীকালে তার কবিতার ক্ষেত্রে। আর যারা সমসাময়িকভাবে জনপ্রিয় হন, এই জনপ্রিয় হবার যে ক্ষমতা সেটাও তাদের চরিত্রের মধ্যেই দেয়া আছে, তাই তারাও সেখান থেকে সেই জনপ্রিয়তার হাতছানি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন না। চারিত্রিক কারণেই তারা সেই দিকে সাড়া দেবেন এবং সাড়া দেবার জন্য যাবতীয় আয়োজন তারা করবেন। এটা 30-40 বছর এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা বিবেচনা করে কবি সক্রিয়ভাবে এটা করছেন কিনা এ বিষয়ে আমার কিছুটা সন্দেহ আছে। আরও কিছুটা পিছনে যদি যাই তাহলে সাক্ষাৎ পাব রবীন্দ্রনাথ নামক মহামানবের। তার সমকালীন পাঠক তাকে গ্রহণ করেননি। জমিদার কবি এমতো গঞ্জনাও উপহার পেয়েছিলেন তিনি। আর ছিল সুরেশ সমাজপতির মতো সমাজ পণ্ডিত যারা রবীন্দ্রনাথকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলেন। আরও ছিল রবীন্দ্রগুপ্ত ছদ্মনামের আড়ালে তথাকথিত কমিউনিস্টরা। কই, রবীন্দ্রনাথ তো তাৎক্ষণিক জনপ্রিয়তার প্রশ্নে চিহ্নিত ছিলেন না। আরও পিছনে তাকালে দেখতে পাবো মাইকেল মধুসূদন দত্তকে। তাঁর মেঘনাদবধ কাব্যকে ব্যঙ্গ করে বা প্যারোডি করে লেখা হয় ছুছন্দরী বধ কাব্য। লেখক জগবন্ধু ভদ্র নামক জনৈক ভদ্রজন। উক্ত ব্যঙ্গ অনুকৃতিমূলক কবিতাটি 1275 বঙ্গাব্দের 12ই আশ্বিন সংখ্যায় অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তৎকালীন তথাকথিত রসিক সাধারণ ছুছন্দরী বধ অকাব্যটি থেকে বিপুল রসাস্বাদন করেছিলেন এমন অনুমান করা খুব একটা কষ্টকল্পিত নয়। মাননীয় পাঠক, আপনি অনুধাবন করুন সেই অকাজটিকে প্রশ্রয় দিয়েছিলেন তদানীন্তন শ্রেষ্ঠতম বাণিজ্যিক প্রতিষ্ঠান অমৃতবাজার পত্রিকার পরিচালক মণ্ডলী। কিন্তু আমাদের অর্থাৎ তৎকালীন আমাদের অজানা ছিল না কোন কীটে কাটে এ কোড়কে। আজ জগবন্ধু ভদ্র মহোদয়ের নাম সাহিত্য গবেষকরা জানেন, কিন্তু কাব্যরসিক তাকে বর্জন করেছিলেন বহুদিন আগেই। আর অমৃতবাজার নামক প্রতিষ্ঠানটির পরিণতিও আমাদের অজানা নয়। এখন যে বাজারি প্রতিষ্ঠান দাপিয়ে শাসন করছে শিল্প সাহিত্যকে, তাদের সাপ্তাহিকটি এখন পাক্ষিক। কবে মাসিক হবে সেটি জানার বিষয়। জনরুচির উপর নির্ভর করে কবিতা রচনা করাকে এরা প্রশ্রয় দিতে পারেন। কেউ কেউ সেই প্রলোভনে আকৃষ্ট হতে পারেন। এখানে কবিরা কয়েক ধাপ নেমে আসেন। শ্রদ্ধেয় আইয়ুব সাহেবের প্রস্তাবকে মেনে নিয়ে এরা এখন জনপ্রিয়তার শিখরে পিকনিক করেন, প্রচার মাধ্যমের গুলিতে আলোকিত হন। বর্তমান প্রেক্ষিতে এরা সফলতম কবি। কিন্তু এরই বিপরীতধর্মী কিছু কবি আছেন যারা প্রচলিত পথে হাঁটতে চান না, নিজের তৈরি ভাষা প্রকরণে কথা বলেন, সর্বসাধারণ এদের সম্বন্ধে সম্যক জানেন না। এরা আইয়ুব সাহেবের প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন। এরা সমসময় থেকে এগিয়ে আছেন বলেই
জনগণেশের চোখে ধরা পড়ছেন না। আগামী দিন, আগামী শতাব্দী এদের জন্য অপেক্ষা করে আছে। আধুনিকতার পর্ব শেষ হয়ে গেছে। পোস্টমডার্ন যুগের প্রারম্ভিক রচনা লেখার কাজ শুরু হয়েছে। এটা যারা অস্বীকার করবেন তাদের জন্য এখনই আমার অনুশোচনা হচ্ছে। পরে আরও অনেকে অনুতপ্ত হবেন, কারণ গাড়ির পেছনে ঘোড়া থাকে না, থাকে সামনের দিকে। এটা কিন্তু আমরা সকলেই জানি। তাই সাহিত্যের যে ধারা, যে স্রোত বয়ে চলেছে, সেই স্রোতের পেছনে কবিকে থাকলে হবে না। সেই কবিদের কবিতা রচনার যে স্রোত, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কবিকে এগিয়ে থাকতে হবে। আর এইটাই হচ্ছে সেই 30-40 বছর এগিয়ে থাকার বিষয়, যেটা প্রভাত চৌধুরী বলতে চেয়েছেন। আজকের মতো এই গদ্য রচনাংশটি এখানেই শেষ করলাম। পরের দিন আরেকটি রচনা নিয়ে আমরা আসব। ততক্ষণের জন্য নমস্কার।